নমস্কার, আমাদের গল্প চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমাদের ভাড়াটে করিম সাহেবের মেয়ের বিয়ে। নিচতলার পুরোটা জুড়ে তাই সাজ সাজ রব, অতিথি আর হাঁক ডাক, বিরক্তির এক শেষ। আমি সবে অনার্সে ভর্তি হয়েছি তখন, পড়াশোনা তেমন একটা নাই। সারাদিন ক্যাম্পাসে আড্ডা দিয়ে সন্ধেটা আজিজ মার্কেটে চাপা দিয়ে বাড়ি ফিরে বাসায় কেবল মা থাকেন। বাবা বহুদিন ধরে ইউএস প্রবাসী, সুতরাং খবরদারির কেউ নেই। সেই সুযোগে মহল্লায় উঠতি পান্ডা হিসেবে নামডাক ছড়াচ্ছে। সকালবেলায় মাত্র ঘুম থেকে উঠেছি, মা এসে ডাকলেন, বললেন, রাহুল দেখ তো করিম সাহেব তোর কাছে এসেছেন কেন? আমি একটু আশ্চর্য হলাম। শালাকে সালাম দিয়ে কোনোদিন উত্তর পেয়েছি বলে মনে হয় না। আজ আমার কাছে কিসের কাজে এলো? যাই হোক, ভাবনা বাদ দিয়ে ড্রয়িং রুমে গেলাম। ব্যাটা বেশ তেলতেলে মুখে বসে আছে। কিছুক্ষণ হাঙ্কি পাঙ্কি করার পর বলল, বাবা তুমি কি একটু নিচে আসবে? আমি একটা সমস্যায় পড়েছি। বললাম, জি চাচা আপনি যান, আমি মুখটা ধুয়েই আসছি। শালা নিচে নেমে গেল। প্রায় 15 মিনিট পর দাঁত ব্রাশ আর নাস্তা সেরে নিচে নামলাম। এর মধ্যে আরও দুবার এতেলা এসেছে। নিচে নেমে করিম সাহেবের খোঁজ করলাম। এক চেনা সুন্দরী দরজা খুলে দিল, আমাকে বসতে বলে ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ বসার পর যখন উসখুস করছি উঠে পড়ব বলে, তখন আগের সেই সুন্দরী আর করিম সাহেবের দ্বিতীয় মেয়ে নার্গিস রুমে এসে ঢুকলো। ও বলে রাখি, করিম সাহেবের কোনো ছেলে নেই, 4 মেয়ে নিয়ে সুখী পরিবার। মানে হট্টগোল শুনিনি তো কখনো, সেই অর্থে সুখী। তারা এসে আমার পাশের সোফায় বসলো। নার্গিসকে বোরকা ছাড়া কখনো দেখিনি। আজ সামনাসামনি বাসার পোশাকে দেখে মনে হলো মেয়েটা বেশ মায়াবতী। যাই হোক, আমি খুঁজছিলাম করিম সাহেবকে। তিনি আসলেন না দেখে জিজ্ঞেস করলাম তাদের, কি ব্যাপার করিম চাচা কই? অচেনা সুন্দরী মিষ্টি করে হাসলো, বলল, চাচা একটু বাইরে গেছেন। অসুবিধা নেই, জরুরি কথাটা আমরাই আপনাকে বলবো। আমি একটু অনিশ্চিত ভঙ্গিতে মেয়েদের দিকে তাকালাম, তারপর সুন্দরীর দিকে তাকিয়ে নার্গিসকে জিজ্ঞাসা করলাম, ওনাকে তো চিনলাম না। নার্গিস চপল ভঙ্গিতে জবাব দিল, উনি আমার ছোট খালা, নাম রুবি। আমি রুবির দিকে তাকিয়ে বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। 20ও হতে পারে, আবার 30ও হলেও বিচিত্র কিছু নয়। সুন্দরীকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চিন্তাভাবনা করে ঠিক করতে না পেরে সম্বোধন এড়ানোটাই যুক্তিসঙ্গত মনে করলাম। বললাম, বলুন কি বলবেন। রুবি খুবই স্মার্ট, আশপাশে না গিয়ে সরাসরি কথায় চলে এলো। দেখেন রাহুল, আমার ভাগ্নি মানে ঝর্ণা, নার্গিসের বড় বোন, এরই বিয়ে হচ্ছে। একটা ছেলের সাথে প্রেম করত, তো যা হয় আর কি, ছেলেটার সাথে ও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। সেই সুযোগে ছেলেটা ঝর্ণার কিছু ছবি তুলে রেখেছিল। এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে শুনে ছেলেটা ছবিগুলো পাত্রের বাড়িতে পাঠিয়ে বিয়েটা ভেঙে দেবার হুমকি দিচ্ছে। বলছে ঝর্ণার সাথে ছেলেটার বিয়ে দিতে হবে। বুঝেনি তো দুলাভাই এতে রাজি হন নাই। তখন বলেছে বিয়ে দিতে না চাইলে 2 লাখ টাকা দিতে হবে, নইলে ছবিগুলো বরের বাড়িতে পাঠিয়ে দেবে। দুলাভাই পুলিশে খবর দেবেন বললে ছেলেটা হুমকি দিয়েছে আজ রাতের মধ্যে টাকা অথবা বিয়ে যে কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত না জানালে সে সব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এখন কি করি বলুন? আমরা বড় বিপদে পড়েছি। আমি একটু সময় ভাবলাম, তখনও মাথায় ঢোকেনি কিসের ছবি হতে পারে। মনে করছিলাম সাধারণ প্রেমিক প্রেমিকারা যা করে পাশাপাশি জড়াজড়ি করে কিছুটা অশোভন ছবি তোলা হবে হয়তো। তাই বললাম, ছেলেটাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে ছবিগুলো নিয়ে নিন, ঝামেলা ছুটে যাক। আর জানেনই তো যুগল ছবি বানানোটা জটিল কিছু নয়। ব্যাটা যদি প্রস্তাব না মানে আপনারা বরপক্ষকে বলে দিন কিছু দুষ্টু লোক ঝর্ণার ছবি বানিয়ে টাকার জন্য হুমকি দিচ্ছে। ওসবে যাতে তারা পাত্তা না দেয়, দেখবেন ঝামেলা চুকে যাবে। সমাধান দেওয়ার তৃপ্তি তখন আমার চোখে মুখে। কিন্তু রুবির চেহারায় প্রভাবিত হওয়ার কোনো লক্ষণই নেই। সে বলল, আপনি যত সহজ ভাবছেন ব্যাপারটা তত সহজ নয়। আমরা চেষ্টা করে ফেল মেরেছি। আসলে কি যে বলি আপনাকে। রুবি একটু কাছে সরে এলো, প্রায় কানের কাছে মুখ রেখে বলল, ছবিগুলো খুব নোংরা। আমি একটু ধাক্কা মতো খেলাম। ঝর্ণাকে তো বোরকা ছাড়া দেখিনি কখনো, আর পেটে পেটে এত কথা, তাই আর বাড়ালাম না। যা বুঝার বুঝে গেছি। বললাম, ছেলেটাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিন, দেখি কি করা যায়। রুবির সাথে সাথে একটা ছেঁড়া ফটোগ্রাফ বাড়িয়ে দিল। একটা ছেলে কোমর পর্যন্ত নগ্ন ছবি, মুখে হালকা জামাতি দাড়ি। ছবিটার বাকি অংশটুকু ছিঁড়ে ফেলা হয়েছে, হয়তো ওপাশে ছিল নগ্নিকা ঝর্ণা। আন্দাজ করলাম প্রেমরত ঝর্ণার নগ্ন দেহের ছবিগুলো দেখার একটা প্রবল আগ্রহ সৃষ্টি হলো। ছবিটা পকেটে রাখতে রাখতে বললাম, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। রুমে গিয়ে বিছানার নিচ থেকে 32 বোরের পিস্তলটা বের করে লোড করলাম। তারপর সেটা কোমরে গুঁজে নিচে নামতে নামতে ফোন দিলাম সালাম, রাব্বি আর তোতনকে। সবাই আমার পার্টনার কাম দোস্ত। বললাম 10 মিনিটের মধ্যে মোড়ে আশরাফ ভাইয়ের স্টলে চলে আসতে।
সাথে করে মাল নিয়ে আসতে বললাম। তারপর হোন্ডা স্টার্ট দিয়ে আমি গিয়ে দাঁড়ালাম আশরাফ ভাইয়ের স্টলের সামনে। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে গেল। সবাইয়ের চোখে মুখে উত্তেজনা, যতটা না বললে নয় ততটা বললাম ওদের। তারপর ছবিটা বের করে ওদেরকে দেখালাম। কেউ চিনতে পারল না। এর মধ্যে খবর পেয়ে আমার আরও কয়েক বন্ধু চলে এলো, সুমন, ফায়সাল সহ কয়েকজন। কিছুক্ষণ পরামর্শ করে ঠিক করলাম জগন্নাথের দিকে যাব। ঝর্ণা কবি নজরুলে পড়তো, ওখানেই হয়তো শালাকে খুঁজে পাওয়া যাবে। একসাথে 5 হোন্ডা নিয়ে বের হলাম আমরা জগন্নাথের দিকে। মহল্লায় ছোটোখাটো আতঙ্ক শুরু হয়ে গেল। জগন্নাথে পৌঁছে ফোন দিলাম ছাত্রলীগের সৈফুলকে। সে এসে আমাদের সবাইকে একসাথে দেখে একটু ভয় পেয়ে গেল। বলল, কী সমস্যা তোরা আমায় বল, আমি দেখছি। প্রশাসন এখন খুব কড়া, ক্যাম্পাসে ঝামেলা হলে কাউকে ছাড়বে না। আমি সাইফুলকে একপাশে ডেকে নিয়ে গেলাম, বললাম, দেখ তো দোস্ত, এটাকে চিনিস কি না? সাইফুল কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকলো, তারপর অনিশ্চিত ভঙ্গিতে বলল, চেনা লাগছে, দাঁড়া খোঁজ নিচ্ছি। ঝটপট কিছু জায়গায় ফোন করলো ও। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু ছেলে এসে হাজির হয়ে গেল। সবাই ছাত্রলীগের কর্মী। সবার হাতে হাতে ছবিটা ঘুরছে। হঠাৎই একজন বলে উঠল, সাইফুল, এটাকে তো চিনি। আমি ঝটতি ওর কাছে চলে এলাম, বললাম, কোথায় পাওয়া যাবে এটাকে, বস। ও বলল, আগে পলিটেকনিকের হোস্টেলে থাকতো, শালা শিবির করে। কদিন আগে আমাদের সাথে ক্যাম্পাসে যে ঝামেলাটা হয়েছিল, এ শালা সেটাই ছিল। অনেকগুলো গুলি করেছিল সেদিন। এখন সার্কুলার রোডের হলুদ রঙের দোতলা দালানে মেশ করে থাকে, পুরোটাই শিবিরের মেশ। আমি বললাম, ধন্যবাদ বস, দেখা হবে, বলেই হোন্ডার দিকে এগোলাম। সৈফুল ঝট করে আমার হাত ধরে ফেললো, বলল তখন, কই যাবি? ও শালার সাথে কিছু ব্যক্তিগত বোঝাপড়া আছে। আমি ঘুরে দাঁড়িয়ে বললাম, সাইফুল বলল, বুঝতে পারছিস কিসের মধ্যে ঢুকতে যাচ্ছিস? ওটা একটা মিনি ক্যান্টনমেন্ট, জান নিয়ে ফিরতে পারবি না। আমি হাসলাম, বললাম, দেখা যাবে। আরও কিছুক্ষণ চেষ্টা করলো ও আমাকে নিরস্ত করার, কিন্তু মানছি না দেখে বলল, আচ্ছা যাবি, ভালো কথা, প্রিপারেশন আছে। সাইফুলের হাতটা ধরে আমার কোমরের কাছে নিয়ে এলাম। হাত সরিয়ে নিল ও। তারপর বলল, চল, আমরাও আসছি তোর সাথে। শালাদের সাথে পুরানো কিছু হিসাব মেটানো বাকি আছে। আমাদের 5 হোন্ডার সাথে যোগ হলো আরেক 5 হোন্ডা। সাইফুল পরিচিত এক সহকারী পুলিশ কমিশনারকে ফোন দিয়ে লোকেশন জানিয়ে দিল। সার্কুলার রোডের হলুদ বাড়িটার সামনে যখন আমরা পৌঁছলাম, তখন দুপুরের নীরবতা এলাকা ঘিরে। সবাইকে একটু দূরে রেখে একটা হোন্ডা করে মেশ বাড়ির সামনে গেলাম আমি। সারাদের স্পাইগুলা মহল্লার মোড়ে মোড়ে থাকে। যদি বুঝতে পারে আমরা অপারেশনে এসেছি, তখন শিবিরের কুত্তাগুলোকে জানিয়ে দেবে। তাই সতর্কতা। গিয়ে মেজবাড়িটার দরজা ভেজানো পেলাম। চারপাশে শুনশান নীরবতা, মাঝে মাঝে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল ভেতর থেকে। বুঝতে পারলাম ঠিক সময়ে এসেছি। শালারা মাস্তি করছে। ফোন তুলে মিস কল দিলাম বন্ধুদের। মুহূর্তের মধ্যে নরক গুলজার হলো। বন্ধুরা রেড দিল রুমে রুমে। 4টে ন্যাংটা মেয়ে আর 10টা ন্যাংটা শিবিরের পোলাকে বের করে আনা হলো। শালারা একসাথে ছিল, কিন্তু এর মধ্যে ছবির হারামজাদাটা নাই। মাথা গরম হয়ে গেল। এত দূরে এসে মিশনটা ফেল করেছে ভাবছি। তখনই পাশের একটা রুমের দিকে চোখ গেল। এক লাথি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। দেখি ছবির হারামজাদাটা একটা মেয়ের সাথে বিছানায়। আমাদের দেখে ছেড়ে ঘুরে উঠে দাঁড়ালো। তারপরই কোমর থেকে পিস্তলটা বের করে শালার কপালে টেসে ধরলাম। মেয়েটা উঠে এক কোণে গিয়ে ঝুপসি মেরে বসলো। আচ্ছা মতো পেদালাম শালাকে। বুটের লাথিতে শালার শরীরে বিভিন্ন জায়গায় কেটে রক্ত বেরোতে লাগলো। জিজ্ঞেস করলাম ছবির কথা। শালা শিকার যায় না। শেষে বুট দিয়ে চেপে ধরতেই শিকার গেল সব। ড্রয়ার খুলে বের করলো সিডি, ছবির নেগেটিভ আর বেশ কিছু ওয়াশ করা ফটো নানা জনের। শালার ছবির কালেকশন ঈর্ষা করার মতো। আমি দ্রুত সিডি, নেগেটিভ আর ওয়াশ হওয়া ছবিগুলো কোমরে গুজে নিলাম। তারপর কম্পিউটারের সিপিইউটা বের করে সেটার উপরে লাফালাম কিছু সময়। সেটা ভেঙে গুঁড়া হওয়ার পর থামলাম। শালাকে বেঁধে পাশের রুমে নিয়ে এলাম। মেয়েগুলো তখন খুব কান্নাকাটি করছে। সাইফুল আমাকে বলল, দোস্ত এক কাম করি, এইগুলারে ছাইড়া দিই। আমি বললাম, ওকে। বলতে দেরি হলো, মেয়েগুলো পালাতে দেরি হলো না। ঠিক তখনই একটা ফোন পেল সাইফুল। ফোনটা রিসিভ করে কথা বলল কিছু সময়, তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, সবাই সরে পড়, পুলিশ চলে এসেছে। আমরা ঝটতি সবাই সরে গেলাম। বাসায় এসে নিজের রুমে চলে এলাম আমি। দরজা লাগিয়ে কোমরে গুজে রাখা ছবিগুলো দেখে তো আমার মাথা খারাপ। ঝর্ণা বোরকার নিচে এমন আগুন শরীর লুকিয়ে রাখে। ঠিক তখনই দরজায় টাক টাক শব্দ। বোধ করি আমার হন্ডার শব্দ পেয়েছিল রুবি। কোনো মতো নিজেকে সামলে সুমলে দরজা সামান্য ফাঁক করে খুলে দাঁড়ালাম। চট করে সেই ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ল। আমি তাল না পেয়ে দরজা লাগিয়ে ভেতরে ঘুরে দাঁড়ালাম। বিছানায় ছবি, সিডি, নেগেটিভ সব ছড়িয়ে আছে তখন। রুবি সেসব দেখে খুশিতে আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ প্রায় নিষ্ক্রিয় থাকলাম। তারপর আবার জড়িয়ে ধরল আমাকে। বলল, কত বড় বিপদ থেকে যে তুমি আমাদের বাঁচালে।
আমার দুলাভাই আর বোনটা মরেই যেত। আমি উত্তেজনায় তখন বিধ্বস্ত প্রায়। রুবি ঝর্ণার নগ্ন ছবিগুলো দেখে আঁতকে উঠল। আমাকে বলল, দেখো কেমন পাজি মেয়ে, নিজের শরীরটা সামলাতে পারে না। কিছুক্ষণ পর বলল, আচ্ছা এটা কিসের সিঁড়ি? শেষে বলল, রাহুল, ছবি সিঁড়ি এসব আপাতত রাখো, সব নষ্ট করতে হবে। তোমার কাছে আর তো কিছু লুকোনোর নেই। আমার মনে হয় আমাদের দুজনের এবার ঝর্ণার সাথে কথা বলা দরকার। আমি বললাম, দেখো তুমি যা ভালো মনে করো। রুবি চলে গেল। যাবার আগে বলল, ঘুমিয়ে পড়ো না যেন। সারাদিনের অভিযান শেষে শরীরটা খুব ক্লান্ত লাগলো। দরজা খুলেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে দেখি নার্গিস এসে আমাকে ধাক্কাচ্ছে। বলল, নিচে আসো, বলেই দৌড়। আমার রুমটা বাসার অন্য রুম থেকে সেপারেট, তাই সামনের দরজা দিয়ে কেউ আমার ঘরে ঢুকলে ভেতরের লোকের বোঝার উপায় নেই কেউ আমার ঘরে আছে। যাই হোক, একটু সামনে নিয়ে নিচে গেলাম আমি। ড্রয়িং রুমে টিভি অন করা, নিউজ চলছে। দেখি আমাদের দুপুরের অপারেশন পুলিশ নিজেদের সাকসেস দাবি করছে। 16 জনকে গ্রেপ্তার, অনেকগুলো আর্মস আর গুলি উদ্ধার, বিশাল পর্ন কালেকশন, নিরোধক পিল আর ধর্মীয় বই উদ্ধার করেছে তারা। সব উদ্ধার করার কথা, তারপর পুড়িয়ে ফেলার কথা। করিম সাহেব কাঁদতে লাগলেন। আমার বেশ মায়া লাগলো। দেখি দরজায় দাঁড়িয়ে আছে নার্গিস। আমার চোখ পড়তেই পর্দার পেছনে লুকিয়ে পড়ল। ধন্যবাদের বহর শেষ হলে ওপরে উঠে এলাম আমি। হঠাৎ দরজায় পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি রুবি, সাথে ঝর্ণা দাঁড়িয়ে। লাল রঙের একটা জামা ওর গায়ে, ওড়নাকে বেশ কায়দা করে মাথাসহ জড়িয়ে আছে। দেখতে বেশ লক্ষ্মী মেয়ের মতো পবিত্র আর সুন্দর লাগছে। কে বলবে এই মেয়েই একটু আগে সিঁড়িতে ভিডিওর মূল নায়িকা। আমি বললাম, এসো রুবি। রুবি ভেতরে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে বিছানায় আমার পাশে ঘনিষ্ঠ এসে বসলো। পাশে টেনে বসালো ঝর্ণাকে। তারপর ড্রয়ার থেকে টেনে ছবিগুলো বের করে বলল, দেখ তো এটাকে চিনিস কিনা। ঝর্ণা ছবির দিকে না তাকিয়ে মুখ নামিয়ে রাখলো। নিচু গলায় একটানা শাসাতে লাগলো রুবি। আমি বললাম, বাদ দাও তো। রুবি আমার দিকে কড়া চোখে তাকালো। চুপ থাইকো না, উত্তেজিত হয়ে পড়ে রুবি। ঝর্ণা তখন মাথা নিচু করে বসে আছে। আমি দুজনের দিকে তাকালাম। বললাম, রুবি ও অন্যায় করে ফেলেছে, তুমি বাদ দাও তো ওসব। রুবি আবারও খেপে উঠল। বলে, বুঝলাম প্রেম করা খারাপ কিছু নয়, তাই বলে ছবি তুলে মা বাবারে দেখানোটা তো পাপ নাকি? আমি বোঝাতে গেলাম, আরে ও আর কি আর দেখিয়েছে, খামোকা ওকে বকছো কেন? রবি বলল, তুমি পক্ষ নিচ্ছ কেন? সিঁড়িটা দেখে কি তোমার মনে হয় না ও কত বড় ভুল করেছে? বললাম, মনে হয়েছে। বলল, খুন কইরা ফেলবো। রুবি যেন কিছুটা সন্তুষ্ট হলো। বলল, তো ভুলটা বুঝতে পেরেছে। তাই আমাদের উচিত কোনো কিছু করার আগে স্থান, কাল, পাত্র আর মানুষ বুঝে কাজ করা। তাই ভাবিয়া করিও কাজ, নাকি করিয়া ভাবি, না হলে নিজের জীবন দিয়ে প্রতিদান দিতে হতে পারে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন গল্প পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প আপনাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে।